এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। প্রভার মনে হচ্ছে এই কথাগুলো শোনার থেকে তার হয়তো মরে যাওয়া ভালো ছিল। শিকদার বংশের মেয়ে হয়েও তাকে যে কখনো পুরো ভার্সিটির সামনে এভাবে অপমানিত হতে হবে সেটা তার কল্পনারও বাইরে ছিল। যদি তার বাড়ির সবাই জানতে পারে তাহলে কত কষ্টই না পাবে তারা। প্রভার মা তো একেবারে অসুস্থ হয়ে যাবে। তার বাবা, বড় মামা, ছোট মামা সবাই কত ভরসা করে প্রভাকে, এখানে পড়তে আসার অনুমতি দিয়েছিল। আর প্রভা কিনা নিজের পরিবারের সম্মানই রাখতে পারলো না। প্রভার এইসব ভাবনার মাঝে রুবেল আবারও বলে উঠল, তোমাকে সবার সামনে অপমানিত হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, কিন্তু এটাই তোমার শেষ সুযোগ ছিল। আজ রাতটা তুমি আমার সাথে কাটাবে, তাও স্বেচ্ছায়। আর যদি এটা না করেছে তাহলে পরের ঘটনাগুলো হবে আমার ইচ্ছায়। হয় আজ রাতটা তুমি আমার সাথে কাটাবে, না হলে কাল সকালে ভার্সিটির পেছনের ঝোপ থেকে তোমার। যেটুকু বলেই রুবেল সহ ওর সাথে আসা প্রত্যেকটা ছেলে জোরে জোরে হাসতে লাগলো। আর শোনো, তোমার ওই ওড়নাটা বরং এখন আমার কাছেই থাক, তোমাকে ওড়না ছাড়াই বেশ ভালো লাগে, আজ রাতে বরং দিয়ে দেব। কথাটা বলে রুবেল ওর দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। রুবেল চলে যেতেই সৌমি এসে প্রভাকে জড়িয়ে ধরল। তার কাছেও এখন একটা ওড়না নেই যেটা সে প্রভার গায়ে জড়িয়ে দেবে। সৌমিকে জড়িয়ে ধরে প্রভা হু হু করে কেঁদে দিল। সৌমির কাছে প্রভাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথাই নেই। কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিবে? যে যা হয়েছে তারপরও কি আর সান্ত্বনা কাজে লাগে? একটা মেয়ে প্রভার দিকে এগিয়ে এসে একটা স্কার্ফ বাড়িয়ে দিয়ে বলল, এটা নাও, আমার কাছে একটা এক্সট্রা স্কার্ফ ছিল। সৌমি মেয়েটার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, মেয়েটা এখন কেন এসেছো? মজা দেখা শেষ? যখন দরকার ছিল তখন তো আসোনি। সৌমির কথা শুনে অসহায় কণ্ঠে বলল, আমি এগিয়ে এসে কি করতাম বলো? আমি নিজেও তো একটা মেয়ে। যেখানে ভার্সিটির ছেলেরাই এগিয়ে আসছিল না, সেখানে আমি একা এসে কি করতাম বলো? মেয়েটার কথা ভুল না, সত্যি তো। যেখানে ভার্সিটির ছেলেরাই ওদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি, সেখানে একটা মেয়ে হয়েও এগিয়ে এসে কি বা করতো? সৌমি আর কথা না বাড়িয়ে মেয়েটার থেকে স্কার্ফ নিয়ে একটা ধন্যবাদ জানালো। মেয়েটা হাসি মুখে সেখান থেকে চলে গেল। সৌমি প্রভাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে স্কার্ফটা প্রভার গায়ে জড়িয়ে দিল। সৌমি প্রভাকে নিয়ে ক্লাসে না গিয়ে একটা ফাঁকা রুমে বসলো। প্রভা এখনো কাঁদছে। সেই থেকে সৌমির সাথে একটা কথাও বলেনি। সৌমির এবার ভয় করছে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মেয়েটার জ্বর আসে। এখন এই দুশ্চিন্তার কারণে আবার যদি জ্বর আসে। প্রভা অস্ফুট স্বরে শুধু একবার বলল, পানি। সৌমি কথাটা বুঝতে পেরে ব্যাগে পানির বোতল চেক করলো, কিন্তু তার বোতলে সে আজকে পানি ভর্তি ভুলে গেছে। সৌমি প্রভার মাথায় হাত রেখে বলল, তুমি একটু বসো প্রভা, আমি ক্যান্টিন থেকে পানি নিয়ে আসছি। কথাটা বলে সৌমি চলে যেতে নিলে প্রভা ওর হাত টেনে ধরে কাঁদতে কাঁদতে বলল, যেও না সৌমি, ও যদি আবার চলে আসে। আসবে না প্রভা, আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি, কেউ বুঝতেই পারবে না যে তুমি ভিতরে আছো। আমি দৌড়ে যাব আবার দৌড়ে আসব, কেমন? কথাটা বলে সৌমি সেখান থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা চেপে দিল, তারপর ক্যান্টিনের উদ্দেশ্যে দৌড় দিল। ভাইয়া তাড়াতাড়ি এক বোতল ঠান্ডা পানি দিন, তাড়াতাড়ি দিন ভাইয়া। আরে যমুনা সেতু, এত তাড়াহুড়ো করছে কেন? গলায় কি খাবার আটকে গেছে নাকি? নির্ভয় গলা শুনে সৌমি পাশে তাকাতে দেখলো ও দাঁড়িয়ে আছে। এদিকে দূর থেকে সৌমিকে দেখতে পেয়ে নির্ভীক ওদের দিকে এগিয়ে এসেছে। নির্ভয়ের কথা শুনে সৌমির রাগ হলেও আজকে কেন উত্তর সে দিল না, পরে সময় করে দিয়ে দিবে। এখন সৌমির ঝগড়া করার মতন কোনো ইচ্ছেই নেই। নির্ভয় সৌমিকে চুপ করে থাকতে থেকে একটু অবাক হলো। মেয়েটার চোখে মুখে অবস্থাও ঠিক লাগছে না, মনে হচ্ছে কান্না করেছে। নির্ভয় আবারও ওকে জিজ্ঞেস করল, তোমার কি কিছু হয়েছে সৌমি? সৌমি এবারও কোনো উত্তর দিল না। ততক্ষণে নির্ভীক ওদের কাছে চলে এসেছে। নির্ভীক এসেই হাসি মুখ করে সৌমিকে জিজ্ঞেস করলো, কেমন আছো সৌমি? প্রভার জ্বর কমেছে এখন? দুদিন হলো দেখছি ভার্সিটিতে আসছে না। এই 2 দিন প্রভা ভার্সিটিতে না আসার কারণে নির্ভীকের দুশ্চিন্তার শেষ ছিল না। কারো থেকে ওর কোনো খোঁজ পাওয়া সম্ভব হয়নি। নির্ভীকের কণ্ঠ শুনে সৌমি ওর দিকেই তাকালো। নির্ভীককে দেখে যেন ওর সব কান্না বেরিয়ে এলো। এদিকে হঠাৎ করে
সৌমিকে কাঁদতে দেখে নির্ভীক আর নির্ভয় দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। নির্ভীক অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, দুজন কি হয়েছে সৌমি, কাঁদছো কেন? সকালে আপনাকে কত খুঁজলাম কিন্তু পেলাম না। আপনি এত দেরি করলেন কেন? আপনি থাকলেই আর এসব হতো না। কেউই সৌমির কোনো কথাই বুঝতে পারলো না, কিন্তু নির্ভীকের এবার চিন্তা হতে লাগলো। সৌমির কান্নাটা তার মোটেও স্বাভাবিক লাগছে না, নিশ্চয়ই বড় কিছু হয়েছে। নির্ভীকের হঠাৎ করে প্রভার কথা মনে হলো। মেয়েটা ঠিক আছে তো? ওর সাথে আবার উৎসব কিছু করলো না তো? সৌমি, পরিষ্কার করে বলো কি হয়েছে। আর প্রভা কোথায়? প্রভাকে দোতলার একটা ফাঁকা রুমে বসিয়ে দিয়ে এসেছি। ও কাঁদছে, খুব ভয় পেয়েছে। কিন্তু কাঁদছে কেন সেটা তো বলবে। শেষের কথাটা নির্ভীক একটু ধমক দিয়ে বলল সৌমিকে। একেই তো তার চিন্তায় যান বের হয়ে যাওয়ার মতো অবস্থা, তার উপর এই মেয়েটা তাকে কিছুই পরিষ্কার করে বলছে না। সৌমি নির্ভীকের ধমক খেয়ে ধীর গলায় বলল, একটা ছেলে ওর সাথে অসভ্যতাম করেছে। ওর ওলনা ধরে কথাটা শেষ করতে পারলো না সৌমি। তার আগে আবারও কেঁদে ফেললো নির্ভীক। আর কোনো কথাই শুনলো না। তৎক্ষণাৎ সে দোতলায় প্রভা যে রুমে আছে সেই রুমের উদ্দেশ্যে দৌড় লাগালো। ওর পেছন পেছন নির্ভয় আর সৌমিও গেল। নির্ভীকেরই এখন মনে হচ্ছে অনুশোচনায় চোখে জল চলে আসবে। নির্ভীক খুব ভালোভাবে বুঝতে পারছে এর পেছনে কে বা কারা থাকতে পারে। নির্ভীক যে ভয়টা করেছিল ঠিক সেই ভয়টাই সত্যি হলো। আজ ওর কারণে সবার সামনে প্রভার সম্মানে আঘাত লাগলো। একসাথে 2-3 সিঁড়ি পার করে যে রুমে প্রভা আছে সেই রুমের সামনে সে দরজা খুলতেই দেখলো বেঞ্চের উপর মাথা দিয়ে বসে আছে প্রভা। কান্নার চোটে কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে। নির্ভীক ধীর পায়ে এসে প্রভার সামনের বেঞ্চে বসলো। প্রভা এখনো নির্ভীকের উপস্থিতি টের পায়নি। নির্ভীকের কষ্টে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। মনে মনে অনুশোচনার স্বরে বলল, আমি পারলাম না প্রভা, আমি আবারও ব্যর্থ হলাম। আমি আমার জিনিয়ার সম্মান যেমন বাঁচাতে পারিনি, আমি তেমনি তোমার সম্মানও বাঁচাতে পারলাম না। এই কারণে আমি নিজেকে তোমার থেকে গুটিয়ে নিয়েছিলাম। দেখলে তো আমার ছোট্ট একটা ভুলের জন্য আজ তোমাকে কতটা কষ্ট পেতে হলো। আমি জানি ওই শয়তানগুলোই এই কাজ করেছে। তুমি চিন্তা করো না, জিনিয়ার খুনিদের আমি আমার প্রতিজ্ঞার জন্য শাস্তি দিতে পারিনি, কিন্তু যেই জানোয়ারগুলো তোমার সাথে এই জঘন্য কাজটা করেছে তাদের একটাকেও আমি ছাড়ব না। সবকটাকে মেরে নদীতে ভাসিয়ে দেব। যে হাত দিয়ে ওরা তোমাকে ছুঁয়েছে সে হাত আমি কেটে ফেলবো। যে চোখ দিয়ে ওরা তোমাকে দেখেছে সে চোখ আমি উপড়ে ফেলবো। যেই জিভ দিয়ে ওরা তোমায় নোংরা কথা বলেছে সে জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। অনেক পরিস্থিতির মুখোমুখি হয়ে মানুষ কান্না করে। আচরণ হিসেবে কান্নাকে অনেকেই ঠাট্টা উপহাস করেন। তারা বলেন অশ্রু হলো মেইলি প্রশ্রয়পূর্ণ ও অতি নাটকীয় বিষয়। অনেকে কান্নাকে সস্তা বস্তু হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে মনোবিদরা ভালো কান্নাকাটির প্রয়োজনীয়তা আছে বলে উল্লেখ করেন। মানব শরীর 3 ধরনের কান্না উৎপাদন করে, যার একটি হলো আবেগীয়, যা সংবেদনশীল কোনো কারণে ঘটে থাকে। রুবেলের ঘটনাটাও প্রভার কাছে ঠিক এমনই। হঠাৎ করে একটা ছেলের থেকে বাজে স্পর্শ পাওয়া, আবার তাকে হুমকি দিয়ে যাওয়া, পুরো ব্যাপারটাই প্রভাকে একদমই ভয় পাইয়ে দিয়েছে। রুবেল তাকে আজ রাত পর্যন্ত সময় দিয়ে গেছে। এতদিন প্রভা ভাবতো যে রুবেল হয়তো তাকে শুধু ভয় দেখাচ্ছে ওকে, কিন্তু আজকের ঘটনার পর প্রভা নিশ্চিত ওকে যে কোনো কাজ করতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে প্রভার গায়ে আবারও জ্বর চলে এসেছে। সেই সময় সৌমি যাওয়ার পর থেকেই 2 হাত বেঞ্চের উপর ভাঁজ করে রেখে তাতে মাথা ঠেকিয়ে কেঁদেই যাচ্ছে। নির্ভীক যে ওর সামনে বসে আছে সেই খেয়ালও তার হয়নি। ইতিমধ্যে সেখানে নির্ভয় আর সৌমিও চলে এসেছে। নির্ভীককে প্রভার সামনে অসহায় মুখ করে বসে থাকতে দেখে নির্ভয় নিজেও কোনো শব্দ করল না। সৌমিও শব্দ করতে নিষেধ করলো। যমুনা সেতু চুপচাপ শুধু শুনবে আর যা হচ্ছে দেখবে। একটা কথাও যদি বলেছো তাহলে আজকেই তোমায় নিয়ে গিয়ে যমুনা সেতুর উপর থেকে ফেলে দেব। সৌমিকেও শব্দ করতে নিষেধ করলো। নির্ভয়ের কথা শুনে সৌমির রাগ হলো, কিচ্ছু বললো না। তার কাছে এখন সবার আগে প্রভা। নির্ভীক আলতো করে প্রভার মাথায় হাত রাখলো। প্রভার মাঝে বিশেষ কোনো পার্থক্য দেখা গেল না। সে এখনো একইভাবে কাঁদছে। প্রভা ভেবেই
ভেবেছে সৌমি এসেছে। সে সৌমি ভেবে নির্ভীককে বলল, আমার খুব ভয় লাগছে সৌমি, ও আমাকে ছাড়বে না। আমার মনে হয় এবার বড় মামাকে জানাতেই হবে সবটা। আমার আর এখানে থাকা হলো না। ওই শয়তানটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। হঠাৎই সৌমির বদলে নির্ভীকের গলা শুনে প্রভার কান্না থেমে গেল। মাথা তুলে সামনে তাকাতে দেখল নির্ভীক বসে আছে। মুহূর্তের মাঝেই প্রভা নির্ভীকের উপর করা অভিমানটা আবারও মনে পড়ল। প্রভা চোখের জলটা মুছে নিয়ে অন্যদিকে মুখ ঘুরালো। নির্ভীককে দেখে আবারও তার কান্নাটা শুরু হলো। নির্ভীক বুঝতে পারলো যে প্রভা প্রচণ্ড মাত্রায় অভিমান করেছে তার উপর, এবং এখন এই অভিমানটা যে তাকে ভাঙাতে হবে সেটাও বুঝতে পারল। নির্ভীক শান্ত কণ্ঠে প্রভার উদ্দেশ্যে বলল, কান্না থামাও প্লিজ। আপনি কেন এসেছেন বড় ভাই? আপনার তো অনেক কাজ থাকে, আপনি তো অনেক ব্যস্ত মানুষ। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি সব সামলে নিব, আপনাকে বিরক্ত করব না। কথাগুলো বেশ অভিমানী কণ্ঠে বলল প্রভা। এবার সৌমির দিকে তাকে হালকা রাগী কণ্ঠে বলল, তোমাকে তো আমি কাউকে জানাতে নিষেধ করেছিলাম সৌমি, তোমাকেও আমি আর এর মাঝে জড়াতাম না। তুমি কেন ওনাদেরকে বিরক্ত করতে গেলে? তুমি জানো উনি কতটা ব্যস্ত থাকে সারাদিন। প্রভার প্রতিটি খোঁচা মারা কথা নির্ভীক খুব ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু এসবের জন্য সে নিজেই দায়ী। তাই চুপচাপ মেনে নিল প্রভার কথাগুলো। নিজেই নিজের ভুল স্বীকার করে প্রভাকে বলল, আই এম সরি প্রভা। নির্ভীকের কথা শুনে প্রভা তাৎক্ষণিক নির্ভীকের দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনি কেন ক্ষমা চাইছেন বড় ভাই? আপনার তো কোনো দোষ নেই, আমারই তো ভুল হয়েছিল। আপনি ব্যস্ত মানুষ, আমার সেটা বোঝা উচিত ছিল। আপনাকে যখন তখন বিরক্ত করা আমার উচিত হয়নি। এবারের মতন কি আমার ভুলের জন্য ক্ষমা করা যায় না? যদি আমি প্রমিস করি যে আর কখনো এমন ভুল হবে না, তাও কি ক্ষমা করা যায় না তোমার বড় ভাইকে? দেখো, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা দুটোই কিন্তু মহৎ গুণ। আমি কিন্তু আমার কাজটা করে নিয়েছি, এবার তুমিও তোমার কাজটা করে দাও। ঝটপট করে ক্ষমা করে দাও তো। প্রভা এখনো কাছে। নির্ভীকের উপর অভিমানটা তো ওর কণ্ঠটা শুনেই শেষ হয়ে গেছে। প্রভা তো এই মানুষটার উপর অভিমান করে থাকতেই পারে না। এই মানুষটা কষ্ট দিলেও আবার তার কাছে ছুটে যেতে মন চায়। এই মানুষটার ওপর দুর্বলতা প্রভাকে আজ তার পিছু ঘুরতে বাধ্য করেছে, কিন্তু এই মানুষটা কেন সেই কথা বুঝে না। প্রভার এই একটাই আফসোস। এদিকে প্রভাকে কিছু বলতে না দেখে নির্ভীক একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রভা অনবরত কেঁদেই চলেছে। নির্ভীকের প্রভার এই কান্নাটা একদমই সহ্য হচ্ছে না। প্রভার এই কান্না বারবার নির্ভীককে বোঝাচ্ছে যে প্রভার এই চোখের জলের জন্য সেই দায়ী। নির্ভীক আলতো করে প্রভার চোখের জল মুছে দিল। প্রভা নির্ভীকের মুখের দিকে তাকাতেই নির্ভীক প্রভাকে ইশারায় কাঁদতে মানা করল। অমনি প্রভার কান্না দেখে প্রভা এবার জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন তখন ছিলেন না বড় ভাই? আমি আপনাকে কত খুঁজেছিলাম জানেন, কিন্তু কিন্তু আপনাকে কোথাও পাইনি। আপনি জানেন ওই শয়তানটা আমার সাথে কি করেছে? ও আমার হাত ধরেছিল, কত লেগেছিল আমার তখন জানেন। ও আমার ওড়নাও। আপনি কেন তখন ছিলেন না? আপনি থাকলে তো এমনটা হতো না। কাঁদতে কাঁদতে প্রভার হেঁচকি উঠে গেছে। এদিকে প্রভার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা অশ্রুকণা যেন নির্ভীকের বুকে বিষাক্ত তীরের ন্যায় বিঁধছে। সত্যি সে তখন থাকলে এমনটা হতো না প্রভার সাথে, কিন্তু তার কি দোষ? সে তো প্রভার বাড়িতে ওর খোঁজ নিতে গেছিল, কিন্তু ওই দারোয়ানটা না প্রভার ব্যাপারে কিছু বলতে পারলো, আর না ওদেরকে ঢুকতে দিল ভিতরে। আজ দুদিন হলো ভার্সিটিতে না আসার কারণে নির্ভীকের প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছিল প্রভাকে নিয়ে, যে মেয়েটা আদতে ঠিক আছে কিনা, আবার বেশি অসুখ করলো কিনা। সেই জন্যই তো ভার্সিটিতে আসতে একটু দেরি হয়ে গেল ওদের। কিন্তু নির্ভীকের মনে একটা প্রশ্ন জাগলো, এভাবে হঠাৎ করে একদিন প্রভার সাথে অসভ্যতা করার মানে কি? ব্যাপারটা পরিষ্কার করতে নির্ভীক প্রভাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা প্রভা, আজকে হঠাৎ করে ওই ছেলেটা তোমার সাথে এমন কেন করলো? মানে ও কি তোমাকে আগে থেকেই বিরক্ত করতো, নাকি আজকেই প্রথম? না বড় ভাই, আজকেই প্রথম না। ও প্রায় আমাকে 5 থেকে
ও আমাকে প্রায় 5 থেকে 6 দিন হলো বিরক্ত করছে। এর আগেও একদিন ভার্সিটির ক্যান্টিনে আমার হাত ধরেছিল, আমার ফোনে রাতে কল করতো, মেসেজ দিয়ে আমাকে হুমকি দিত, একটা নাম্বার ব্লক করলে আবার অন্য একটা নাম্বার থেকে ফোন দিত। এই 5 দিন আমি কমপক্ষে ওর 10টার বেশি নাম্বার ব্লক করেছি বড় ভাই, কিন্তু ও আবার আরেকটা নতুন নাম্বার থেকে কল দেয়। জানি না ও অত নাম্বার কই থেকে পায়। 5 থেকে 6 দিন থেকে বিরক্ত করছিল। এই কথাটা শুনে নির্ভীকের প্রচণ্ড রাগ হলো। যদি আগে নির্ভীককে প্রভা বলে দিত যে ছেলেটা ওকে ফোন দিয়েও হুমকি দিচ্ছে, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। নির্ভীক রাগী কণ্ঠে প্রভাকে বলল, এতদিন হলো বিরক্ত করছে আর তুমি আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলে না প্রভা? তুমি যদি আমাকে আগেই বলে দিতে তাহলে ওই শয়তানটা এতদূর এগোনোর সাহসী হতো না। নির্ভীকের কথা শুনে প্রভা অসহায় চাহনি নির্ভীকের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সবার আগে তো আপনাকেই জানাতে চেয়েছিলাম বড় ভাই। আমি তো এটাই জানতাম যে আপনাকে আমার যে কোনো সমস্যার কথা বললে আপনি নিমিষেই সেটা সমাধান করবেন। সে ভরসাতেই তো আমি আপনাকে বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি যে তখন ব্যস্ত ছিলেন। আপনার কাছে তো আমার কথা শোনার মতন সময় ছিল না বড় ভাই। আপনি আমাকে মুখের উপর বলে দিলেন যে আপনার এখন সময় নেই। আমি তাও আপনাকে বলতে চেয়েছিলাম বড় ভাই, কিন্তু তখন আপনি আমাকে অন্য মেয়ের মতন বলে দিলেন যারা আপনার থেকে অ্যাটেনশন নিতে চাইছে। আপনি বললেন আমার নাকি আত্মসম্মান নেই, আমার কাছে নাকি নিজের আত্মসম্মান কোনো ম্যাটারই করে না। সেজন্যই তো আপনাকে আর বলতে যাইনি। একবার শুধু মনে করে দেখুন বড় ভাই, আমি ওই দিন আপনাকে কতবার করে বলেছিলাম যে আমার একটু দরকারি কথা আছে আপনার সাথে, কিন্তু আপনি তো সেদিন আমাকে গোটা রাজ্যের ব্যস্ততা দেখালেন। এখন আপনিই বলুন তো, আমার মাঝে সত্যি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে কি আমি দ্বিতীয়বার আপনার কাছে যেতে পারতাম না। সেজন্যই তো যাইনি। এই কারণেই আমি 2 দিন ধরে ভার্সিটিতেও আসিনি। একে তো ওই রুবেলের ভয় ছিল, ও বারবার করে আমাকে ফোন দিয়ে বলছিল যে আমি ভার্সিটিতে আসলেই আমার কিছু একটা করে ফেলবে। তারপরেও আমি আসতাম যদি আপনি আমার সাথে কথা বলতেন, কিন্তু আপনি তো আপনার কাজ নিয়ে তখন ব্যস্ত ছিলেন। কিন্তু সৌমি যে বলেছিল তোমার জ্বর, তাই তুমি ভার্সিটিতে আসোনি। নির্ভীকের কথা শুনে প্রভা হালকা হেসে বলল, যদি আপনি আমাকে একবার আসতে বলতেন তাহলে আমি চলে আসতাম বড় ভাই। আপনি শুনলেন আমি অসুস্থ, তাও তো একবারও আমার খোঁজ নিলেন না। এই 2 দিনে তো একবারও জানতে চাইলেন না যে আমি বেঁচে আছি না মরে গেছি। অবশ্য জানতে চাইবেনই বা কেন, কে হই আমি আপনার। কিন্তু জানেন তো বড় ভাই, আমি আপনাকে নিজের কেউ একজন মনে করি। সেজন্যই রুবেলের এত হুমকির পরেও আমি বাড়িতে কিছু জানাইনি। কারণ আমি জানি যদি আমি আমার বাড়ির লোকদেরকে জানাই, তারা যদি জানতে পারে তাহলে আমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেবে না। আমি আপনার জন্য নিজের ক্ষতি হতে পারে এই চিন্তাটা একবারের জন্য না করে এখানে থেকে গেলাম বড় ভাই, অথচ আপনি একবার ফোন করে আমার খোঁজ নিতে পারলেন না। নির্ভীক যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। ও তো সকালে গিয়েছিল প্রভার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু প্রভাকে সেখানে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসলো। এখন এই কথাটা প্রভাকে বলতেও পারছে না। নির্ভীক আমতা আমতা করে একটা অজুহাত দেখিয়ে বলল, আমার কাছে তো তোমার নাম্বার ছিল না প্রভা। নির্ভীকের কথা শুনে প্রভা তাচ্ছিল্য হেসে বলল, কথাটা হাসালেন বড় ভাই। যদি আপনি চেষ্টা করতেন তাহলেই আমার নাম্বার পেয়ে যেতেন। আপনার তো সৌমির সাথে দেখা হয়েছিল, ওর থেকে কেন নাম্বারটা নিলেন না? কিংবা ওই আপুটা যার সাথে সেদিন আমাকে পাঠিয়ে দিলেন, ওনাকে বললেও তো আমার নাম্বারটা এনে দিতে পারতো আপনাকে। এখন এটা বলবেন না যে আপনি ওনার সাথে কথা বলেন না। সেদিন তো ওনাকে ডেকে এনে আমাকে ওনার সাথে ঠিকই পাঠিয়ে দিতে পারলেন, আর আমার নাম্বার চাইতে পারলেন না। বলেই প্রভা ভেঞ্চি কাটলো। নির্ভীক সেটা দেখে হেসে ফেলল। নির্ভীক বুঝতে পারলো যে আরেকদিন রিমির সাথে ওকে পাঠিয়ে দেওয়ার জন্যই প্রচণ্ড রেগে আছে, আর রাগটা যে ওর সাথে যেতে না পারার কারণ হয়েছে সেটাও বুঝতে পারলো নির্ভীক। হঠাৎই প্রভার ফোনে মেসেজের টুংটাক শব্দ করে উঠল। প্রভা ব্যাগটা থেকে ফোনটা বের করে হাতে নিতে দেখলো আবারও একটা অচেনা নাম্বার থেকে তার কাছে মেসেজ এসেছে। সাথে সাথেই প্রভার হাতটা কাঁপা শুরু হলেও প্রভার চোখ মুখে এখন ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নির্ভীক হঠাৎ করে প্রভার এমন পরিবর্তন দেখে জিজ্ঞেস করল, কি হলো প্রভা, এমন করছো কেন? আর কে মেসেজ পাঠিয়েছে? প্রভা ফায়ার্ত দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আবারও মেসেজ দিয়েছে রুবেল। প্রভার হাত থেকে
ফোনটা নিয়ে মেসেজ পড়তে লাগলো। এদিকে প্রভার এমন অস্থিরতা দেখে সৌমি ওর দিকে এগিয়ে এলো। ওর সাথে নির্ভয়ও এগিয়ে এসে নির্ভীককে জিজ্ঞেস করলো। ওই ছেলেটাকে আবার মেসেজ দিয়েছে, কি লিখেছে? নির্ভীক মেসেজটা নির্ভয়কে পড়ে শোনালো। কি করছো সোনা? আজকের রাতের কথাটা মনে আছে তো? মেসেজটা শুনে নির্ভয় প্রভাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। ও কিসের কথা বলেছে প্রভা? আমি ঠিক বুঝতে পারলাম না। নির্ভীকও বলল, হ্যাঁ আসলেই তো। ও তোমাকে কিসের কথা বলছে? পরিষ্কার করে বলো তো প্রভা। প্রভা মাথা নিচু করে রেখেছে। ওই শয়তানটা প্রভাকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বলতে প্রভার লজ্জা লাগছে। প্রভাকে চুপ করে থাকতে দেখে সৌমি বলে উঠল, ওকে যে কথা বলেছে সেটাও বলতে পারবে না ভাইয়া। আমি বলছি আপনাদের, ওই শয়তানটা বলেছে যে আজকেই নাকি প্রভার শেষ সুযোগ, আজ রাতটা প্রভাকে ওর সাথে কাটাতে হবে। ও বলেছে যে আজ রাত যদি প্রভা ওর সাথে না কাটায় তাহলে কাল সকালে ভার্সিটির পেছনের ঝোপে কি যে করবে সেটা বলেনি, কথাটা সম্পূর্ণ করেনি ও। ভার্সিটির পেছনে ঝোপের কথাটা শুনে নির্ভয় আর নির্ভীক দুজনেরই যেন রুহু কেঁপে উঠল। ওই ঝোপের আড়ালেই তো নিজেদের প্রিয় একজনকে মর্মান্তিক অবস্থায় খুঁজে পেয়েছিল। ওই ঝোপটাই তো একটা নিরীহ মেয়ের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই একই ইতিহাসের আবারও পুনরাবৃত্তি ঘটতে চলেছিল। কথাটা ভাবতেই নির্ভীকের বুক কেঁপে উঠেছে। যদি সে এই ঘটনাগুলো আরেকদিন পরে জানতো তাহলে প্রভার সাথে কি হতো? ওর হয়তো একই অবস্থা হতো। আরও একবার হয়তো নির্ভীক আপন মানুষ হারানোর যন্ত্রণা পেত। আরও একবার হয়তো নিজের ব্যর্থতার জন্য সারা জীবন নিজেকে দোষী ভাবত। সৌমি আবারও বলা শুরু করলো, জানেন নির্ভীক ভাইয়া, ও আরো জঘন্য জঘন্য মেসেজ পাঠিয়েছে প্রভাকে। ওগুলো একবার পড়লে আপনার ওর চামড়া ছিলে লবণ লাগাতে ইচ্ছে করবে। আপনি দেখুন ওর মেসেজগুলো। সৌমির কথা শুনে নির্ভীক প্রভার ফোনের মেসেজ অপশনে গিয়ে বাকি মেসেজগুলো পড়ল। তার সারা শরীর আগুন জ্বলছে যেন। রাগে তার রক্ত টকবক করে ফুটছে। নির্ভয় নির্ভীকের চেহারা দেখে খুব ভালোভাবে বুঝতে পারছে যে আজকে ভার্সিটিতে একটা রক্তারক্তি কাণ্ড ঘটবে। এদিকে নির্ভীকের রাগ সকল সীমা ছাড়িয়ে গেছে। ফর্সা মুখটা রাগের চোটে একেবারে লাল হয়ে উঠেছে। চোখ দিয়ে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। মনে হচ্ছে যে কেউ ওই চোখে তাকালে সে একেবারে শেষ হয়ে যাবে। নির্ভীক পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করল। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতে নির্ভীক গম্ভীর কণ্ঠে ছেলেটাকে আদেশ স্বরে বলল, এক্ষুনি ক্রিকেট ব্যাট, হকি স্টিক সহ যতগুলো লাঠি পাবি সব নিয়ে সাথে কয়েকজন ছেলে সহ দোতলার ফাঁকা রুমটাতে আয়। 5 মিনিট সময় দিলাম, ভালো করে মনে রাখিস। 5 মিনিট মানে 5 মিনিট, 1 সেকেন্ডও বেশি পাবি না। ফোনটা রেখে নির্ভীক প্রভার উদ্দেশ্যেই বলল, প্রভা। ছেলেটার নাম কি প্রভা? কাপা কাপা গলায় উত্তর দিল, রুবেল, 3rd ইয়ার, ডিপার্টমেন্ট বাংলা। কথাটা শুনে নির্ভীক আবার একটা নাম্বারে ফোন দিলাম। বাংলা ডিপার্টমেন্টের 3rd ইয়ারের রুবেলকে চিনিস? 2 মিনিট সময় দিলাম, আমাকে খবর দিয়ে কুত্তার বাচ্চা এখন কোথায় আছে। কথাটা বলে নির্ভীক ফোন রেখে দিল। 2 মিনিট সময় লাগলো না, 1 মিনিটের মাথায় ফোন আসলো। ওপাশ থেকে জানালো যে রুবেল দলবল সহ মাঠে বসে আড্ডা দিচ্ছে। এদিকে নির্ভীকের এইসব কথা শুনে নির্ভয় প্রচন্ড ভয় করছে এখন ওকে নিয়ে। নির্ভয় ওকে শান্ত করার জন্য বলল, দেখ নির্ভীক, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিস না, এতে কিন্তু তোর রাজনীতিতে প্রভাব পড়তে পারে। আর এভাবে ভার্সিটির ভেতরে মারামারি করা কিন্তু আমার মনে হয় না ঠিক হবে। ওকে আগে এখান থেকে বের হতে দে, তারপর না হয় কিছু করিস। ওকে যে এতক্ষণ আমি বাঁচতে দিয়েছি সেটা ওর কপাল ভালো। তোর কি মনে হয় আমি ওই জানোয়ারের মেসেজগুলো দেখার পরেও ওকে বাঁচতে দেব? ও আজকে মরবে আমার হাতে, আমি ওকে আজকে শেষ করবই। তাতে যদি আমার রাজনীতির ক্যারিয়ার শেষ হয়ে যায় হোক, আমাকে যদি ভার্সিটি থেকে রাস্টিকেট করে তাও আমার যায় আসে না, কিন্তু আমি আজকে ওকে শেষ করবই। ও জানে না যে ও কার গায়ে হাত দিয়েছে। কথাগুলো বলা শেষ করতে সেখানে 10-12 জন ছেলে হাতে ক্রিকেট ব্যাটার হকস্টিক নিয়ে হাজির হয়। নির্ভীককে দেখে একটা সালাম দিল। নির্ভীক বসা থেকে উঠে দাঁড়িয়ে ওদের দিকে এগিয়ে গিয়ে হাতে একটা হকস্টিক নিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যেই বলল, আশেপাশে নজর রাখবি, কেউ যাতে আমার কাছে বাধা দিতে না আসে। যদি একবার বাধা পাই তাহলে কিন্তু পরে তোদের খবর আছে। আচ্ছা ভাই, আপনি চিন্তা করিয়েন না, কেউ আপনাকে বাধা দেবে না। নির্ভীক সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল। ওর পিছু পিছু
ছেলেগুলো সবাই বেরিয়ে গেল নির্ভয় তাড়াহুড়ো করে। বায়াজিৎকে ফোন দিয়ে শামীম আর মাহিনকেও নিয়ে আসতে বলে প্রভার উদ্দেশ্যে বলল, প্রভা, তুমি তাড়াতাড়ি নিচে চলো। নির্ভীক আজকে যা খেপেছে তাতে মনে হচ্ছে ওই রুবেল একেবারে শেষ। তোমাকেই থামাতে হবে নির্ভীককে। তাড়াতাড়ি চলো প্রভা। কথাটা বলে নির্ভয় সেখান থেকে চলে গেল। প্রভা চোখ মুছে নিয়ে সেও সৌম্যির সাথে নিচে চলে গেল। ভাই, ওই নির্ভীককে দেখলাম হকি স্টিক হাতে নিয়ে মাঠের দিকে গেল। কাউকে মনে হয় পিটাবে। তাই নাকি? কাকে পিটাবে খবর পেয়েছিস? ভাই, শুনলাম একটা মেয়েকে কে জানি বিরক্ত করেছে। ওই নির্ভীকের চেনা মনে হয়। ওই ছেলেটাকেই হয়তো মারতে যাচ্ছে। উৎসব বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে মাসুমের কাঁধে হাত রেখে বলল, প্রেমিকার গায়ে অন্য পুরুষ হাত দিলে প্রেমিকের হৃদয় কেমন চলে সেটা কখনো সচক্ষে দেখেছিস মাসুম? না ভাই, দেখিনি। বেশ, চল আজকে তোকে দেখাবো সত্যিকারের প্রেমিক কাকে বলে। আজকে তোকে দেখাবো কেউ নিজের ধ্বংস কিভাবে নিজে ডেকে আনতে পারে। ইউনিভার্সিটির মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল রুবেল। প্রভাকে কিভাবে সে ভয় দেখিয়েছে, কি বাজে কথা বলেছে, সেই সবই আলোচনার মূল বিষয়। রুবেলের কাছে এখনো প্রভার ওনাটা আছে, গলার সাথে ঝুলিয়ে রেখেছে। হঠাৎই রুবেলের পিঠে কেউ লত্থি মারায় রুবেল ছিটকে গিয়ে সামনে উপুর হয়ে পড়ে। রুবেলকে উঠে দেখানোর সুযোগ দিল না নির্ভীক। উপুর হয়ে পড়ে থাকা অবস্থাতে হকি স্টিক দিয়ে এলো পাথারি ইচ্ছে মতো মারা শুরু করলো। রুবেলকে মারছে এতটুকু বোঝানোর সময় দিল না। এদিকে রুবেলের অবস্থা দেখে ওর সাথে ছেলেগুলো ইতিমধ্যে সেখান থেকে পালিয়েছে। ওদের কারোরই সাহস নেই যে নির্ভীক চৌধুরীকে আটকাবে। অবশ্য সাহস না হওয়ারই কথা। একে তো নির্ভীকের ভয়, তার উপর আবার নির্ভীকের কথা মতো ওর দলের ছেলেরা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে, হাতে হকস্টিক আর ক্রিকেট ব্যাট নিয়ে। নির্ভীক রুবেলকে আচ্ছা মতো পেটাচ্ছে, আর ওর কথা মতো কেউ যাতে ওকে বিরক্ত না করে সেই অনুসারে ছেলেগুলো সেই দিকটাতেও লক্ষ্য রাখছে। আশেপাশে দাঁড়িয়ে সবাই শুধু নির্ভীকের এই রুদ্রতম মূর্তি চুপচাপ দেখছে, কারণ সবাই খুব ভালো করেই জানে নির্ভীক চৌধুরী অকারণে কাউকে এভাবে পেটাবে না। এমনিতেই সে খুব একটা মারামারিতে জড়ায় না। যদি প্রভার মতো অন্য মেয়ের সাথে কখনো এমন কিছু হয় তাহলে তার দলের ছেলেরাই সেসব সামলে নেয়। কিন্তু সবাই এখন একটা বিষয় নিয়ে কানাঘুষা করছে, আজ তাহলে হঠাৎ করে কেন নির্ভীক এই মেয়েটার জন্য মারপিট করছে? এইটা কি এমনি করছে নির্ভীক, নাকি কোনো বিশেষ কারণ আছে? কয়েকজন বলাবলি করছে। এদিকে নির্ভীক মারপিট করছে শুনে সেটা দেখার জন্য মুন্নি মাঠে ছুটে আসলো। পরে যখন জানতে পারলো যে কারণটা প্রভা এবং সবাই বলাবলি করছে যে ওদের মধ্যে কিছু একটা চলছে, তখন সেসব কথা সহ্য করতে না পেরে সেখান থেকে গটগট পায়ে বেরিয়ে পড়লাম। এদিকে দোতলায় দাঁড়িয়ে উৎসব এক দৃষ্টিতে নির্ভীককে দেখছে। নির্ভীক চৌধুরীর এই রূপ খুব কমই নজরে আসে। উৎসব নির্ভীককে প্রভার ব্যাপারে যতটা সিরিয়াস ভেবেছিল, নির্ভীকের এই রূপ দেখে তার থেকে অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছে। কারণ উৎসব জানে যে নির্ভীক কাউকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য এই আচরণটা করতে পারে। সেই প্রমাণ তো সে নিজেই পেয়েছে। উৎসবের কেন জানি আনন্দ হচ্ছে, আবারও বুকের কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। সে তো একজনের জন্য এর থেকেও বেশি মরিয়া ছিল, কত কিছু করলো তাকে নিয়ে নিজের করে পাওয়ার জন্য, অথচ তার নিজেরই করা একটা ভুলের জন্য সে মানুষটাকে হারিয়ে ফেল। উৎসবের কাছে তার নিজের ভাগ্যকে খুব নিষ্ঠুর মনে হয়, যেই ভাগ্য তাকে অসহায়ত্ব ছাড়া আর কিছুই দেয়নি, যেই ভাগ্য তার থেকে শুধু তার আপন মানুষদেরই কেড়ে নিয়েছে। এদিকে মাঠে এসে প্রভারা দেখলো যে নির্ভীক রুবেলকে হকস্টিক দিয়ে মারা শুরু করেছে। নির্ভয় বুঝতে পারলো এভাবে মারতে থাকলে রুবেল হয়তো 10 মিনিটও টিকতে পারবে না। নির্ভয় দৌড়ে গিয়ে নির্ভীককে থামানোর চেষ্টা করলো, কিন্তু একার পক্ষে ওকে আটকানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে সেখানে বায়াজিৎ উপস্থিত হয়েছে। বায়াজিৎ এগিয়ে গিয়ে নির্ভীককে থামানোর চেষ্টা করলো। দুজন মিলে দৌড়ে নির্ভীককে একটুর জন্য থামানো গেল। এই সুযোগে রুবেল কোনো মতে উঠে দাঁড়িয়ে জীবন বাঁচাতে দৌড় লাগালো, কিন্তু লাভ হলো না, কেননা সে ঠিকভাবে দাঁড়াতেও হাঁটতেও পারছে না। নির্ভীক শেষের কয়েকটা আঘাত একেবারে ওর পায়ে করেছে। রুবেল কিছুটা দূরে যেতে নির্ভীক বায়াজিদের থেকে নিজেকে ছাড়িয়ে রুবেলের পিঠের শার্ট ধরে ওকে নিজের দিকে ঘোরালো। পরপর বিরতিহীনভাবে 5 থেকে 6টা চড় মারার পর আবারও
শুরু করলো লাথি আর ঘুষি মারা। এত মার খেয়ে যখন রুবেলের নাক মুখ ফেটে রক্ত পড়া শুরু করলো, ঠিক তখনই নির্ভীক ওকে একটু ছাড়ল, গিয়ে আবারও হকস্টিকটা নিয়ে আসলো রুবেলের কাছে। আবারও ফিরে এসে নির্ভীক ওকে জিজ্ঞেস করলো, বল, তোকে এসব কে করতে বলেছে? আমাকে আমাকে কেউ করতে বলেনি। আমার ওকে পছন্দ হয়েছিল। কথাটা বলার সাথে সাথে নির্ভীক ওর হাতে থাকা হকস্টিক দিয়ে রুবেলের পায়ে আঘাত করলো। রুবেল পা ধরে জোরে আর্তনাদ করে উঠল।